কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে। আমি কবি নই, তবে আকাশে মেঘ ঘনিয়ে এলে আমার তারানাথের কাছে যেতে ইচ্ছে করে বটে। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম তেলে ভাজার মতো তারানাথের গল্প একটা আবশ্যিক ব্যাপার। আজ ছুটির দিন। দিনটা সকাল থেকে মনে হচ্ছিল হয়তোবা বৃষ্টি হবে। আকাশ ঘোলা, রোদ্দুরের তেমন তেজ নেই। দুপুরের পরে কালো মেঘে চারিদিকে অন্ধকার হয়ে এলো। এমন সময়ে বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না। বিশেষ করে কলকাতার বৃষ্টি মোটেই একটা উপভোগ করার জিনিস নয়। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগে হয়তো তারানাথের বাড়িতে পৌঁছতে পারবো না, কিন্তু মঠ লেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ের সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো নিচ্ছি। পেছন থেকে কে বলে উঠল, এই যে তুমিও এসে পড়েছো দেখছি। তাকিয়ে দেখি কিশোরী সেন। সে এক গোল হেসে বলল, যাই বলো ভাই, লোকটার গল্প বলার একটা দারুণ কায়দা আছে, একেবারে নেশা ধরিয়ে দিয়েছে। কি বলো? বললাম, তুমি তো তারানাথের গল্পে বিশ্বাস করো না হে, তাহলে আসো কেন? কে বলে যে বিশ্বাস করি না? গল্পের মধ্যে কেবল বাগড়া দাও, আজে বাজে প্রশ্ন করো তো। আরে ওসব তো তারানাথকে উস্কে দেওয়ার জন্য। চটে গেলে ওনার ভালো ভালো গল্পগুলো বেরিয়ে আসে। চলো চলো, আর দেরি নয়। ওই দেখো, জল এসে পড়লো বলে প্রায় দৌড়ে তারানাথের বাড়িতে ঢোকবার সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সারা দিনের গুমোট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পেছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গলি, সেদিক অবশ্য দেখবার কিছুই নেই। হাত তনিকে তফাতেই ঠেলে উঠেছে বাড়ির পাশের দেওয়াল। তবু তারানাথ দেখলাম বিভোর হয়ে বাইরে তাকিয়ে রয়েছে। আমাদের পায়ের শব্দে সে পিছন ফিরে বলল, এই যে তোমরা, এসো এসো বসো। ভাবছিলাম তোমরা হয়তো এসে পড়বে এমন দিনটা। সবাই মিলে সেই নড়ে চড়ে তক্তা বসে বসলাম। কিশোরী আমার হাত থেকে নিয়ে সিগারেটের প্যাকেট তারানাথের সামনে রাখলো। অন্য মনস্ক ভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, খুব ছোটবেলার কথা মনে পড়ছিল জানো। এরকম মেঘ করে এলে গ্রামের সব ছেলে মেয়ে মিলে দৌড়াতাম আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গে টিপটাপ আম পড়তো আর আমরা আম কুড়াতে শুরু করতাম। আম গুঁড়োতে গুঁড়োতে আসতো আবার বৃষ্টি। এক কোচড় আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম। এই আজকের মতোই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তো। সোঁদা মাটির গন্ধ উঠতো চারিদিক থেকে। বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম জড়িয়ে খেতাম। আহ, আর কিছু না, শুধু কাঁচা আম, তাই যেন কি মধুর মতো লাগতো। না, সেই সব দিন আর ফিরবে না। কিশোরী দেখল তারানাথের কবিত্বের চোটে যে গল্পের জন্য আসা, সেটাই বুঝি মারা যায়। সে বলল, আপনার পুরনো অভিজ্ঞতা থেকে আজ একটা গল্প বলুন না। বলবো বলবো, তার আগে একটু চা হোক। তারানাথ উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলো। তারপর তক্তা বসে জমিয়ে বসে বলল, কলকাতায় বর্ষার রূপ তোমরা দেখতে পাও না। আমরা গ্রামের ছেলে, বুঝলে। কাল বিল ভাসিয়ে এক নাগারে ৩-৪ দিন বাদলা হওয়ার পর কখনো গামছা দিয়ে কই মাছ ধরতে বেরিয়েছ? আমরা যেতাম। তারপর বাড়ি ফিরে এক বাটি নুন দিয়ে বসে বসে সারা গা থেকে জোঁক ছাড়াতাম। মা এসে বকুনি দিতেন,
বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। আবার শিশু হয়ে মা এসে বকুনি খেতে ইচ্ছে করছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বুঝলে? তবু মোটের উপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসবো পৃথিবীতে। আবার আম কুড়োতে যাব ঝড়ের দিনে, খেলা করব মায়ের কোলে, সুখ দুঃখ সহ্য করতে করতে আবার বড় হয়ে উঠব। কিশোরী উসখুস করতে লাগলো। বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঘরের ভেতরে যেন হয়ে উঠেছে ছায়া। মনে হচ্ছে আমরা আর তিনটে প্রাণী ছাড়া জগতে আর কেউ কোথাও নেই। এখন কি আর দার্শনিক তত্ত্বের আলোচনা ভালো লাগে? এই সময়ই ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের গল্প চাই, তাই না? আচ্ছা, আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমারই পরিবারের একটি মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। তোমরা পান খাবে? না, যাক, গল্পটা শোনো তবে। পাশিংশ ধরিয়ে তারানাথ গল্প শুরু করলেন। তোমরা তো জানো আমি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50 খানা ভাত পড়তো। আপন কাকা জ্যাঠারা তো ছিলেনই, বাবার এক দূর সম্পর্কের ভাইও আমাদের সংসারে থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙ্গা কাকা বলে ডাকতাম। রাঙ্গা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ক্লাস 3 কি 4 অব্দি পড়েছিলেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকেই দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পিছনের জমিটায় লাউ কুমড়োর চারা বসাচ্ছেন, নয়তো কুড়োল নিয়ে সংসারে জ্বালানি কাঠ ছিঁড়ে দিচ্ছেন। তীর অবসর সময় বলে কিছু ছিল না, সব সময় কিছু না কিছু করেছেন। সবাই রাঙা কাকাকে ভালোবাসত তার মধুর ব্যবহারের জন্য। আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে পাত্রের বড় চাকরি বা ব্যবসায় হওয়ার দরকার হতো না, যা হোক একটা খাবার সংস্থান থাকলে চলতো। তাছাড়া বাবা কাকারা বোধহয় কয়েক বিঘে জমি রাঙ্গা কাকার নামে লিখে দিয়েছিল। তার ফসলে দুটি প্রাণীর না চলার কথা তো নয়। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যে বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না চরিত্রে, সবার কাজ আগ বাড়িয়ে করে দিচ্ছেন, সর্বদা হাসি মুখ। উঁচু গলায় কথা বলতে জানেন না। এমন মানুষকে কে না ভালোবাসবে বলো? বাংলা বিহারের একেবারে প্রান্তে একটি ছোট্ট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলে পাড়া গায়ের সংকীর্ণতা রাঙ্গা কাকিমার মধ্যে ছিল না। সব চাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট ভাইজি বিরাজ বালাকে। বিরাজ তখন খুবই ছোট, বছর 5-6 বয়সের হবে। সেও কাকিমার ভীষণ ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তার সঙ্গে দুপুরবেলা শুয়ে গল্প শোনে। সারাদিন কাকিমার আঁচল ধরে পেছনে ঘোরে। কাকিমা তো বলতেন বিরাজ আগের জন্মে আমার মেয়ে ছিল। এর বছর 2-3 পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারো মনে আসেনি, কোনোদিন আসবার কথাও নয়। পাড়া গায়ের নিতান্ত স্বাভাবিক আর 5টা মেয়ের মতোই তার চাল চলন। কিন্তু বিরাজের 8-9 বছর বয়সের একটা ঘটনায় আমাদের হঠাৎ খটকা লাগে। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারেরই নানা রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু পরপর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। বিরাজ আমার ছোট কাকার মেয়ে। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছেন। বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমার পুজো আরম্ভ করবার আগে বিরাজ একবার বলল, মা
আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দিবে মা? বকিস না তো, যা উঠ এখান থেকে। বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো। পুজোর সময় বুঝি অমন বলে? ধমকে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। পূজা হয়ে যাওয়ার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠছেন, তখন বিরাজ আবার বলল, হ্যাঁ মা, দেবে তো বিকেলে তালের বড়া করে? সে দেখা যাবে, এখন যা, মেয়েদের খাই খাই করতে নেই রে। ঠাকুরঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো গৃহদেবতা শ্যাম সুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গেলাসের জল আজ বদলে দিতে ভুলে গিয়েছেন। মনে মনে জিভ কেটে কাকিমা জল বদলাবার জন্য গিলাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুললেন। একি জল কই? গিলাস ভর্তি তালের বড়া, সদ্য ভাজা, তখনও গরম রয়েছে। এই নিয়ে সেদিন খুব হইচই হয়েছিল। আর হবারই কথা, বন্ধ ঠাকুর ঘর কাকিমাই সকালে প্রথম খুলে পুজো করতে ঢুকেছে। সেই বন্ধ ঘরে গিলাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? কেউ কেউ বলল বিরাজি হয়তো আগে থেকে গিলাসে বড়া লুকিয়ে রেখেছিল, মজা করবে বলে। সে যুক্তিও পুরোপুরি খাটে না। প্রথমত, এত সকালে তালের বড়া ভেজে দেবে কে? দ্বিতীয়ত, ঠাকুর ঘরের আসনে হাত দেওয়ার সাহস তার হবে না। সে যুগে এইসব মানামানি খুব ছিল বাবু, জানো তো। সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। এর মাস খানেকের বাদে হলো আরেক কাণ্ড। সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না ধরল, ও মা, আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। আজকাল শুনলে হয়তো একটু অদ্ভুত দেখবে, কিন্তু আলু ভাত এমন একটা কি জিনিস যার জন্য বায়না করতে হবে। কিন্তু তখনকার দিনে পাড়া গায়ে আলু রীতিমতো দুপ্রাপ্য তরকারি হিসেবে গণ্য ছিল। লোকের বাড়িতে সব সময় মজুদ থাকতো না, অনেকে খেতেও না। হাটের দিনে কেউ কেউ শখ করে কিনে আনতো। এখন তো ঘরে আলু নেই মা, ভাতও চড়ে গিয়েছে। ও বেলা হাট থেকে রামু এনে দেবে, তখন রাত্রিরে খেও বেশ। মায়ের বকুনির ভয়ে বিরাজ চুপ করে গেল। কিন্তু একটু পরে রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, বাবা, এতক্ষণে একটু সময় পাওয়া গেল। ভাত নামিয়ে ফ্যান গালতে দিয়ে এলাম। আচ্ছা ছোটি, ভাতে আজ এত আলু সিদ্ধ কে দিয়েছে বলতে পারো? কে খাবে? ছোট কাকিমা তো অবাক হয়ে বললেন, আলু সেদ্ধ ভাতে আমি তো দিইনি। সে কি, তাহলে কে দিল? হাতা দিয়ে ভাত নাড়ছি, দেখি ভাতের মধ্যে গিজ গিজ করছে আলু। তা 10-12টা তো হবে। আবার হইচই হলো। এবারেও করদারা অনেক যুক্তি সহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের ধাঁধা কারোরই ঘুচল না। বাড়িতে আলু ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে। মেয়েটা আলু পাবে কোথায় যে ভাতের হাঁড়িতে ফেলবে? এরপরের ঘটনার কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলল না। সবারই মনে হলো বিরাজের একটা কিছু অপ্রাকৃতিক ক্ষমতা আছে বটে। ছোট কাকা বৈষয়িক কাজে সদরে গিয়েছিলেন। 2-3 দিন উকিলের বাড়ি থেকেই কাজ সেরে ফিরবেন। কাকা সদরে যাওয়ার 2 দিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় থেমে গিয়েও বৃষ্টি চলল রাত প্রায় 9টা পর্যন্ত। বেশ ঠান্ডা বাতাস দিতে লাগলো। বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। বিরাজ সে রাত্রে শুয়েছিল রাঙ্গা কাকিমার কাছে। অনেক রাত্রিরে, তখন বোধ হয় 1টা কি 1:30টা হবে, রাঙ্গা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা থেকে নেমে যাচ্ছে। কাকিমা অবাক হয়ে বললেন, এই বিরাজ, যাচ্ছিস কোথায়? বিরাজ প্রথমটা উত্তর দিল না। মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল।
রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পিছন থেকে ধরলেন। এই, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না। কাকিমা জোরে ঝাঁকুনি দিয়ে বললেন, কি হয়েছে? সেভাবেই শক্ত হয়ে তাকিয়ে বিরাজ বলল, দরজা খুলে দাও, বাবা দাঁড়িয়ে থাকবে নাকি? বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙ্গা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে এলো। সবাই একই প্রশ্ন, কি হয়েছে, কি হয়েছে, এমন করছিস কেন? বিরাজ কেবল বলে যে দরজাটা খুলে দাও, বাবা বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? শেষে বাবা বিরক্ত হয়ে বললেন, চল দেখি কেমন তোর বাবা এসেছে। বাবা এলে ডাকতো না? বাইরের দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই। রাত্রির ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজের সেই ভাবলে সিং শূন্য দৃষ্টি কেটে গিয়ে সে একটু স্বাভাবিক হয়েছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে। হঠাৎ দেখা গেল বাড়ি থেকে কিছু দূরে আম বাগানের মধ্যে কিসের আলো, কাদের যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। বাবা একটু হেঁকে বললেন, এই কে রে, কে আসে রে? ছোট কাকার গলায় উঠতে এলো, দাদা আমি। ছোট কাকাই বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে পলাশপুরের মোড়লের বাড়ি আশ্রয় নিয়েছিলেন। তারা না খাইয়ে ছাড়েনি, সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছে দাদা, এত রাত্রে সবাই জেগে আছে যে? বাবা বললেন, কিছু না, তুই ভেতরে আয়। এবারে কিন্তু বেশি আলোচনা হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনে নিল। পরপর কিছু মাস কিছুই না, হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন, যাবেন আমার জেঠুতো বোনের বিয়ের বাজার করতে। তাকে বিরাজ বলল, জেঠু, আজ তুমি কোথাও যাবে না? কেন রে মা, কেন যাব না? না, তুমি যাবে না। বাবা অবশ্য তা সত্ত্বেও বেরোচ্ছিলেন। মা আটকে দিয়ে বললেন, থাক, আজকের দিনটা থেকেই যাও, বিরাজের ব্যাপারটা তো জানোই। অগত্যা বাবা আর গেলেন না, থেকে গেলেন। দুদিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল, সে ট্রেন বর্ধমান ছাড়িয়ে গিয়ে একটা ছোট্ট স্টেশনে ঢোকার আগে উল্টে গেছে। বাবা একবার বিরাজকে আলাদা ডেকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে, এই যে তুই অনেক কোথাও আগে থেকে বলে দিতে পারিস, কি করে জানতে পাস বলতো? বিরাজ চুপ করেছিল। শেষে বাবা এক ধমক লাগাতে সে কেঁদে ফেলে বলল, আমি কিছু বলি না, আমার মুখ দিয়ে কে যেন অমনি বলে। বিরাজ কেঁদে ফেলায় বাবা একটু অপ্রস্তুত হয়ে বলে, আচ্ছা আচ্ছা, যা, কাঁদছিস কেন, কাদার মতো কি বলেছি? এর কিছুদিন পরে খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছেন। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকে বাবার কাছেই মানুষ। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন, মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছেন। কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটি। ছেলে পুলেরা দূরে দূরে নানান জায়গায় কাজকর্ম করে। তারা কোনোদিনই এই দেশে ফিরবে বলে মনে হয় না। এই অবস্থায় মেয়ে জামাইয়ের এক্ষুনি বাড়ি দখল করা উচিত, নইলে বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাঙ্গা কাকা তখন সবার সঙ্গে পরামর্শ করলেন। ঠিক হলো ওই বাড়ি বিক্রি করে দিয়ে সে টাকায় রাঙ্গা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন। তবে উইল নেওয়া, খদ্দের জোগাড় করা এবং বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমাকে হয়তো 2-3 মাস এখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতেই কাকিমা চতুর্থীর শ্রাদ্ধ করলেন। তারপর রাঙ্গা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। যাবার আগে রাঙ্গা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে গেলেন।
বললেন, লক্ষ্মী হয়ে থাকবি কেমন? আমি কদিন বাদেই চলে আসব, তোকে কত গল্প বলবো। রামলা কাকা আর কাকিমাকে বাড়ির সবাই খুব ভালোবাসত, সে কথা তো আগেই বলেছি। তাদের এই সম্পত্তি প্রাপ্তির ঘটনায় সবাই খুশি হলো। মাস দেড়েকের পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় দিয়ে জল খাবার খাচ্ছি রয়াকে বসে। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, কাল রাত্রে রাঙা কাকিমা কখন এসেছে? দেখছি না তো। অবাক হয়ে মা বললেন, কই, সে তো আসেনি। কে বললো তোকে? কেউ বলেনি, আমি দেখেছি। মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়িতে এসে বিরাজের গায়ে হাত ঢুকিয়ে আদরের স্বরে বললেন, কি হয়েছে মা? রাঙা কাকিমার ব্যাপারে কি বলছিলি যে? কাল রাত্রিরে কাকিমা এসেছিল তো, আমার ঘুম ভেঙে গিয়েছিল। দেখলাম কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে আসলো, তারপর আবার বেরিয়ে গেল। আমার সঙ্গে কথা বললো না কেন জেঠু? তুই স্বপ্ন দেখেছিস, বৌমা তো আসেনি। বিরাজ আপত্তি করে বলল, না জেঠু, স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম কেমন সুন্দর লাল পাড় নতুন শাড়ি পরেছিল, আর কি সিঁদুর দিয়েছে মাথায়, বাপ্পা, চুল সব সিঁদুরে মাখামাখি। বাবা হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গিয়ে বললেন, এই চুপ চুপ, কি দেখেছিস ঘুমের ঘরে? বাজে বকিস না। বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যে বাড়ির মধ্যে রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারা উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে বসলেন, একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালো হয়। সবাই ভালো আছে নিশ্চয় ঠাকুরের কৃপায়, তবু দেখে এলে ক্ষতি কি? পরদিন বিকেলে মেজ কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরের দিন সকালবেলা রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত হলেন। শেষ রাত্রির ট্রেনে নেমে হেঁটে এসেছেন, চুল উস্কো খুস্কো, পা খালি, চোখ বসে গিয়েছে গর্তে। বাড়ির দাওয়ায় বসে দু একবার ফেল ফেল করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন, দাদা, আপনার বৌমাকে রেখে মাত্র 3 দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙ্গা কাকিমা। আজ থেকে 1 সপ্তাহ আগে কয়েকদিন আচ্ছন্নের মতো ছিলেন রাঙ্গা কাকা, একটু ধাতস্থ হয়ে গতকালই রওনা দিয়েছেন। আরো শোনা গেল পুজোয় পড়বেন বলে কাকিমাকে একখানা ভালো লাল পেরো শাড়ি কিনে দিয়েছিলেন রাঙা কাকা। শেষ যাত্রার সময় সেইটি পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কৌটো উপরে দিয়েছিলেন মাথায়। বাংলা সীমান্তে একটি অখ্যাত শহরের ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমার শরীর ছাই হয়ে গেছে। কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলে প্রকৃত শোক পেলেন। কিছুদিন সবারই মুখ বিষণ্ণ, বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না, হাসে না, কিছুই করে না যেন। কিন্তু সব শোকের তীব্রতাই সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর নিয়মই এই, যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়। সে পড়ে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়েও দিব্যি চলে যাচ্ছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করলো, মাঝে মাঝে হাসির শব্দ শোনা যেতে লাগলো। একেবারে স্তব্ধ হয়ে গেলেন কেবল রাঙা কাকা। যে মানুষ হাতে কাজ না থাকলে ছটপট করত,
সে সারাদিন বসে আছে ঘরের রোয়াকে, চোখ দুটো উদাস, দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই। খাওয়ার সময় জোর করে ডেকে নিয়ে যেতে হয়। সংসারের কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই। বাবাই তোড়জোড় করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞাসা করলেন, এ টাকা দিয়ে কি করতে চাও? রাঙা কাকা চুপ করে রইলেন। চুপ করে থাকলে তো চলে না বিশু, কপালে যা ছিল তা হয়েছে। এ ন্যায্য তো তোমার টাকা, তোমাকে ব্যবস্থা করতে হবে। রাঙা কাকা মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, টাকা দিয়ে আমি আর কি করব? আপনি যা ভালো বোঝেন তাই করুন। আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না। তাহলে আমি বলি কি, এই টাকা তুমি বৌমার নামে কোনো হাসপাতালে বা আশ্রমে দান করো, বৌমার আত্মা তৃপ্তি পাবে। স্বাস্থ্যভাবে রাঙা কাকা বললেন, বেশ, তাই করুন। সব বিলি ব্যবস্থা হয়ে যাওয়ার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা। তিনি নেই। এমন একটা কিছু ঘটবে সবাই আন্দাজ করতে পেরেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চললো, বাবা বোধহয় কাগজে বিজ্ঞাপনও দিয়ে থাকবেন, কিন্তু রাঙা কাকা আর কোনোদিন ফিরে এলেন না। বছর ঘুরে এলো। রাঙা কাকা আর কাকিমার স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসেবে রয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিসে প্রায় এ প্রসঙ্গ ওঠে। বাড়ির মাঝখানে উঠানের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, বন্ধ হয়ে পড়ে আছে। ওই উঠানের মাঝখানে ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনদিন মা, কোনদিন কাকিমাদের মধ্যে কেউ সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। একদিন কিভাবে গল্পে গল্পে কারো আর প্রদীপ দেবার কথা মনে পড়েনি। অন্ধকার বেশ গাঢ় হতে হঠাৎ মেজ কাকিমা বললেন, ওই যা, তুলসী তলায় আলো দেখানো হয়নি তো, আমার আবার হাত জোড়া। যা তোমা বিরাজ, একটা প্রদীপ জেলে তুলসী তলায় দিয়ে আয় তো মা। একটু পরে বাইরে উঠানে থেকে বিরাজের চিৎকার ভেসে এলো, পরপর দুইবার। কাকিমা দৌড়ে গেলেন। বাড়ি থেকে কাকা জেঠারা ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে বিরাজ। পায়ের কাছে মাটিতে প্রদীপটা পড়ে আছে এবং তেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে উঠানে। সবাই জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন চেঁচিয়ে উঠলি কেন? বিরাজ কাঁপা কাঁপা আঙুল তুলে রাঙা কাকার ঘরের দিকটা দেখিয়ে বলল যে রাঙা কাকিমাকে দেখলো। রাঙা কাকিমাকে দেখলাম, ওইখানটায় দাঁড়িয়েছিল। সবাই চুপ। বিরাজ তো মিথ্যে কথা বলবে না, আর তার বিশেষ অপ্রাকৃতিক ক্ষমতার ব্যাপারটা এখন প্রায় একটা প্রমাণিত সত্য। তবু বাবা একবার বললেন, যা কি যা তা বলছিস, অন্ধকারে ভুল দেখেছিস। কিন্তু বিরাজ কিছুতেই মানে না। সে এটাও বললো যে সে নাকি সাদা কাপড় পরা রাঙা কাকিমাকে দেখেছে। ঘর থেকে বেরিয়ে এসে বিরাজের দিকে তাকিয়ে কি যেন বললেন, তারপর আবার ঢুকে গেলেন ঘরে। বাবা এগিয়ে গিয়ে রাঙা কাকার ঘরের দাওয়ায় উঠে দরজা লাগানো, তালা টেনে দেখলেন, তা কি করে হবে, এই তো তালা বন্ধ রয়েছে। বুঝিয়ে সুঝিয়ে বিরাজকে ঠান্ডা করে ভেতরে নিয়ে আসা হলো। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ যেন ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো। কখনো একবার পরিষ্কার দিনের বেলায়, কখনো বা সন্ধে নামলে। কাকিমা যেন বিরাজকে কি বলছেন। মা অনেকবার জিজ্ঞাসাও করলেন যে কি দেখছিস, কিছু বুঝতে পারছিস? কিন্তু বিরাজ উত্তর দেয়, সে কিছুই বুঝতে পারে না, শুধু মুখ নাড়ছে দেখতে পায়, কিন্তু কোনো কথা ভেসে আসে না।
তবে আরেকটা জিনিস সে নাকি লক্ষ্য করেছে, কাকিমার নাকি খুব কষ্ট, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। খুব ব্যথা পেলে যেমন হয় ঠিক সেই রকম মুখটা দেখেছে সেই কাকিমার। ছোট কাকা গিয়ে কোথা থেকে একটা ভূতের রোজা ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার আদৌ শ্রদ্ধা হলো না। তখন আমি একটু বড় হয়েছি বটে, গ্রামের সাধু সন্ত এলে সেখানে ধর্ণা দিয়ে পড়ে থাকতাম। লোক চেনবার ক্ষমতা সামান্য হয়েছে। ভূতের রোজা 2 ঘন্টা ধরে উঠানে নানান বিচিত্র ক্রিয়াকলাপ করলো। মাটিতে খড়ি দিয়ে নকশা এঁকে তার উপর শ্বেত সর্ষে আর আহতব চাল ছিটিয়ে চিৎকার করে মন্ত্র করতে লাগলো। কিন্তু এই পর্যন্তই। সে দক্ষিণা নিয়ে বিদায় হওয়ার পর সেদিন বিকেলে বিরাজ আবার কাকিমাকে দেখতে পেলাম। দালানের ওই দিকটা রান্নাঘর, সেখানে মা উনুনে আঁচ দিচ্ছেন, আর বিরাজ মেঝেতে বসে বিকেলের তরকারির জন্য কুটনো কুটছে। এমন সময় বিরাজ দেখলো লম্বা দালানে বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছে। বিরাজ চেঁচিয়ে উঠল, ওই যে কাকিমা, কাকিমা যাচ্ছে। মা কাজ পেলে ছুটে দেখলেন বিরাজ এক দৃষ্টির দালানের দিকে তাকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছে না কিছুই। কিন্তু বিরাজ পরিষ্কার দেখতে পাচ্ছে হাতে আবার একটা জিনিসও রয়েছে, সেটা একটা ডল পুতুল। মা কিন্তু বলা বাহুল্য দালানের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। ডল পুতুল আবার হাতে কেন থাকবে? তাও আবার এক মৃত্যার পেতাত্তা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে আর হাতে ডল পুতুল। এই কথা কল্পনা করা কষ্টকর, কিন্তু বিরাজ কিছু একটা দেখতে পাচ্ছে ঠিকই, নইলে হাতের ডল পুতুলের মতো সূক্ষ্ম মিথ্যে কথা বিরাজের পক্ষে আবিষ্কার করা অসম্ভব। এরপর ছোট কাকা আর একজন ভালো রোজা আনবার প্রস্তাব করেছিলেন, কিন্তু বিরাজ নিজে বারণ করল। সবাই জিজ্ঞেস করেছিল সে বারণ কেন করছে। সে ঘুরিয়ে উত্তর দিল যে রাঙ্গা কাকিমা তাকে তো অনেক ভালোবাসতো, মরে গিয়ে কি তার ক্ষতি করতে চাইবে? হয়তো তাকে ভুলতে পারছে না, তাই তার কাছে আসছে। সবাই শুনে চুপ করে রইল। দিন কাটতে লাগলো, মাস 2-3, হয়তো কিছুই হলো না। আবার একদিন বিরাজ কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড় বিচিত্র জিনিস। বিরাজের কাকিমাকে দেখতে পাওয়াটা একটু একটু করে সকলের গা শোয়া হয়ে গেল। প্রথম যৌবনে পা দিয়েই আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে। সে গল্প কিছুটা তোমরা জানো না। তান্ত্রিক সাধনার দিকে খুব মন গিয়েছিল। প্রকৃত গুরুর সন্ধানে কোথায় কোথায় না ঘুরেছি। মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পরে উধাও হয়ে যায়। এই সময়ে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয় হয়। সেই কথা তোমাদের বলেছি আগেও। সে বড় সাংঘাতিক মেয়ে মানুষ। আমাকে দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলো ক্ষমতা দান করেছিল। তারপর বরাহ নদীর ধারে শাল বনে সে মধু সুন্দরী দেবীর আবির্ভাব। তিনিও আমাকে বীজ মন্ত্র এবং কতগুলি শক্তি দান করেছিলেন। তারই প্রসাদে জীবনে কখনো বড় কোনো বিপদে পড়তে হয়নি। ডাল ভাত খেয়ে যা হোক করে চালিয়ে দিয়েছি। আমি বড় দরের সাধক হতে পারিনি হে, কয়েকটা সাধারণ সিদ্ধি পেয়েছিলাম মাত্র। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় হচ্ছে। বাহ, ভালো একটা সম্বন্ধ এসেছে। গোয়ারি কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ দাবি দাওয়া কিছুই নেই। মেয়ে দেখে তাদের খুব নাকি পছন্দ হয়ে গেছে। এখন কেবল দিনক্ষণ ঠিক করবার যা দেরি। বিরাজ তখন দেখতেও খুব সুন্দর হয়েছে। মাথায় বেশ লম্বা সম্পা, ফর্সা ধবধব করছে গায়ের রং, এক ঢাল কালো কোঁকড়ানো চুল, টানা টানা চোখ। এই মেয়ের বিয়েতে খরচ না হওয়ারই কথা। আমি থাকতে থাকতে একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল।
পাত্রের বাবা মানুষটি ভারী অমায়িক, গোলগাল চেহারা, মুখে সব সময় হাসি লেগে রয়েছে। গ্রাম দেশে পাত্রের বাবার সাধারণত একটা দাম্ভিক্য চলচলন থাকে, এ ভদ্রলোকের সেসব নেই। বেশ হেসে হেসে গল্প করলেন, বিরাজকে পাশে বসিয়ে মা মা করে, লক্ষ্মী মা করে যেন মাথায় হাত বুলিয়ে দিলেন। আশীর্বাদ করলেন 10 ভরির শেকলের পাকা সোনার শুশনি পাতা হার দিয়ে। কথা রইল 1 বছর পর সামনে বৈশাখে বিয়ে হবে। ওদের কি পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়স জড় সংখ্যক বছর না হলে বিয়ে নাকি হয় না। তা সামনের বছর ছেলের বয়স হবে 24, তখনই বিয়ের কথা ঠিক করা হলো। আশীর্বাদ সেরে পাত্রপক্ষের লোকেরা বিকেল বেলা চলে গেলেন। তারা সন্ধ্যের ট্রেন ধরবেন। সঙ্গে আমাদের বাড়ি থেকে লোক দেওয়া হলো স্টেশন অবধি পৌঁছে দেবার জন্য। সেই দিনই রাত্রিরে বিরাজের ঘর থেকে আবার কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে দেখতে গেলেন। ছোট কাকিমার পাশে শুয়েছিলেন বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছেন, আর বিরাজ অঝোর ধারায় কাঁদছে। মাঝ রাত্রিরে ঘুম ভেঙে বিরাজ নাকি প্রায় মশারির ঠিক বাইরে রাঙ্গা কাকিমাকে দাঁড়িয়ে তার দিকে কি বলবার চেষ্টা করছেন ওই রকম ভঙ্গিতে দেখতে পেয়েছিল। চেষ্টাতেও তার গলা দিয়ে কান্নার শব্দ যেন বের হচ্ছিল না। কি করুণ বিধ্বস্ত মুখ হয়েছিল রাঙ্গা কাকিমার। তাই বিরাজ এসব দেখে কেঁদে ফেলে। সে নাকি রাঙ্গা কাকিমাকে জিজ্ঞেস করেছে, কেন কাকিমা বারবার আমার কাছে আসছো তুমি? কি বলতে চাও তুমি আমাকে? কিছু বলবে আমাকে? বলো না কাকিমা, কিসের কষ্ট তোমার? উত্তরে রাঙ্গা কাকিমা 2 হাত ধরে রাখা কি একটা জিনিস সামনে বাড়িয়ে দেন। তিনার হাতে ছিল সেই ডল পুতুল, কি সুন্দর, ঠিক যেন একটা সত্যিকারের বাচ্চা। এই সময়ে ছোট কাকিমা জেগে উঠতে রাঙ্গা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে গেল। পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভা বসালেন। আলোচনার বিষয় ছিল এই যে বিরাজের বিয়ে হতে চলেছে। বিয়ের পরেও যদি এরকম রাত বিরেতে চেঁচামেচি করে তাহলে তার শ্বশুর বাড়ির লোকেরা কি ভাববে। পরে এ নিয়ে মহা অশান্তির সূত্রপাত হতে পারে। আবার কি একজন রোজা ডাকা হবে? আর কি করা যেতে পারে? সবার মতামতি রোজা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার বড় খারাপ লাগলো। প্রেত বিতারিণী মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়া গায়ে বুজরুকির দল তার কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙ্গা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম। তাকে তাড়াবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে কেমন যেন বাধা বাঁধো ঠেকতে লাগলো। তাছাড়া এই মন্ত্র পাঠ করবার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার খুবই কষ্ট হয়। সেই যন্ত্রণার মধ্যে রাঙ্গা কাকিমাকে ফেলতে মন চাইল না। অবশ্য একটা কাজ করা যায়, বিরাজকে একটা কবচ করে দিতে পারি। তাহলে সেই কবচটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছে করলেও তাকে দেখা দিতে পারবে না। যা যা লাগবে জোগাড় করতে বিশেষ অসুবিধা হলো না। বামাবর্ত শঙ্খের চূর্ণ আর 3টে কাকের বাসা আছে এমন নিম গাছের শেকড়ের অংশ চাই। তার সঙ্গে মেশাতে হবে না। তোমাদের কাছে এসব বলা বৃথা, আমি জানি। ওই দেখো কেমন কিশোরী হাসছে। হ্যাঁ, তোমাদের বিশ্বাস হবে না, আমি জানি। কিশোরী তৎক্ষণাৎ গম্ভীর হয়ে বলল, আরে না না না, আমি অবিশ্বাস করছি না, মোটেই অবিশ্বাস করছি না। আসলে আপনি মাঝে মাঝে এমন সব জিনিসের নাম করেন যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারে অপরিচিত, শুনলে হাসি পেয়ে যায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বিরাজের এই ব্যাপারটার সম্বন্ধে আপনার কি মত? বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল, তখন ততটা বুঝতে পারিনি, এখন আন্দাজ করতে পারি। তুলা রাশি, চন্দ্র প্রবল, এমন জাতিকার একটা হতে পারে।
হবে যে এমন কোনো কথা নেই, এর ভেতরে আরো অনেক প্রভাব কাজ করে, তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়। ডামরতন্ত্রের নিয়ম অনুযায়ী কবজ করে দিলে জাতক বা জাতিকার এই গুণ সাময়িকভাবে লোপ পায়। আর বিরাজ যে মিথ্যে কথা বলছে না বা এটার ওর মনের কিংবা চোখের ভুল নয়, তা আমি সহজে বুঝতে পারছিলাম। কারণ তোমরা তো জানো আমি প্রেতাত্মার অস্বস্তির টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি আগেই বুঝতে পেরেছিলাম। কি করে বোঝেন? আপনি কি কিছু দেখতে পান? দেখতে তো পাই, তবে সবসময় দেখবার প্রয়োজন হয় না। আমি গন্ধ দিয়ে বুঝতে পারি। কি রকম? ধরো যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানকার আবহাওয়ায় একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেক দিনের বন্ধ ঘরের দরজা যেমন একটা ছাতা ধরা ব্যবসার গন্ধ, সেরকম একটা গন্ধ পাওয়া যায়। সেই সঙ্গে সমস্ত শরীর মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা অবশ্য আমি তোমাদের ভাষা দিয়ে বোঝাতে পারবো না। কিশোরী বলল, যাই হোক গল্পটা বলুন। তারানাথ আবার শুরু করলো। কবজের কথা তুলতেই বাবা বললেন, তুই আবার এই কবজ দিবি? না না, সেই কাজ নেই, থাকবে। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারে হিসেবের বাইরে রেখেছিল। অপদার্থ বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজের কাজ হওয়া যায়? সম্ভবই নয়, এই ধারণা প্রত্যেকেরই। আমি বললাম, একবার দেখোই না, ফল না হলে খুলে ফেলেছিও। তাও বাবা বোধ হয় রাজি হতেন না, কিন্তু ছোট কাকিমার জোর করতে এবং ওনার বিশ্বাসে বাবা রাজি হলেন। 3-4 দিনের মধ্যে কবজ করে বিরাজের হাতে পরিয়ে দিলাম। এরপর মাস 2 সেবার বাড়িতেই ছিলাম। তার মধ্যে বিরাজ আর কখনো রাঙ্গা কাকিমাকে দেখেনি। বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন, না না, ছেলেটা কিছু বিদ্যে শিখেছে বটে। গ্রাম অঞ্চলে এইসব খুব দ্রুত রটে। আমার দেওয়া কবজের গল্প কিছুদিনের মধ্যে চারিদিকে ছড়িয়ে গেল। একদিন বাবা এসে বললেন, 2 জন লোক তোকে ডাকছে, বাইরে বসিয়ে রেখে এসেছি, যা দেখে নেগা। বাবা দেখি কেমন প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছেন। বাইরে ঘরে এসে দেখি 2 জন গেঁয়ে চেহারা লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে। ময়লা ধুতি, ফর্সা জামা, তাদের আবার কাচবার সময় বেশি নীল পড়ে গিয়েছে। তিনাদের দিকে গিয়ে বললাম, কি চাই? আগে আমরা চালতে পোতা থেকে এসেছিলাম। তা কি দরকার? আগে আপনি গুণী লোক, আমাদের ওদিকে আপনার খুব নাম রটে গিয়েছে। আপনি ইচ্ছে হলে সব করতে পারেন। তা আপনাদের কি বিপদ? আপনারা কি চান তাই বলুন না। তাদের প্রার্থনা অতি সরল। ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তত ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছে। আমি কি মামলায় জেতবার জন্য তাদের একটা কবজ করে দিতে পারি, তাই জন্য তিনারা এখানে আবির্ভাব হয়েছে। এই জন্য তারা 200 টাকা অবধি খরচ করতে প্রস্তুত আছে। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম বটে, কিন্তু পরে বুঝতে পারলাম এই সবে শুরু মাত্র। এবার দলে দলে লোক আসতে আরম্ভ করবে। কজনকে আর তাড়াবো? কাজেই পরদিন শেষ রাত্রিরে পোটলা পুটলি গুছিয়ে বাড়ি থেকে সরে পড়লাম। কিশোরী জিজ্ঞেস করল, কিন্তু এই ধরনের খরচ তো আপনি দিয়ে থাকেন, তাহলে ওদের তাড়ালেন কেন? তারানাথ বিষণ্ণ মুখে হেসে বলল, সে অনেক পর থেকে দিতে শুরু করি। ওই সময় আমার প্রথম যৌবন, মনে আশা সিদ্ধ সাধক হব। টাকার জন্য মামলার কবজ, গরু হারানোর মাদুলি দেওয়া, এইসব ভাবতেই পারি না। তারপরে বিয়ে থাওয়া করলাম, সন্তানাদি হলো। সংসারের পোষণে দৈব ওষুধ থেকে বশীকরণ হোম সবই শুরু করলাম। সেই থেকে পতনের আরম্ভ হলো।
সে যাই হোক, 9-10 মাস এদিক সেদিক ঘুরে বিরাজের বিয়ের কিছুদিন আগে বাড়ি ফিরে এলাম। আমাকে দেখে আর কেউ তেমন না হোক, কিন্তু মা খুশি হলেন। মা বুকে নিয়ে বললেন, তুই না এলে আমার ফাঁকা ফাঁকা লাগতো। এ বিশ্বে মায়ের মতন ভালো আর কেউ বাসবে না হে। মায়ের মতন কেউ ভালোবাসবে না। অপ্রস্তুত ভাবে একটু হাসলাম কেবল। কি আর বলার আছে, মাই কেবল শেষ দিন অব্দি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে তার সন্তানকে। অন্য কেউ খুব আত্মীয়তা বোধ না করলে তাদের দোষ দিতে পারি না। আমি বা কি দায়িত্ব পালন করেছি বাড়ির লোকেদের প্রতি। ভালোবাসা তো আর আকাশ থেকে পড়ে না। তা সেদিন রাত্রিরে খাওয়ার সময় বাবা বললেন, তুমি যে কবচ দিয়ে গিয়েছিলে বিরাজকে, তাতে খুব কাজ হয়েছে। তারপর থেকে বিরাজ আর ভয় টয় পায়নি। কিছুক্ষণ চুপচাপ খেয়ে যাবার পর বাবা বললেন, এই যে বিদ্যাটা শিখেছিস, এটা তো বাড়িতে থেকে ব্যবহার করতে পারতিস। টাকার জন্য নাই বা হলো, মানুষের উপকারের জন্য তো করতে পারিস। বাড়িতে তোর মন বসে না কেন? চুপ করে রইলাম। আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনোদিনও মন বসবে না। বাবাকে সেই কথা বলে লাভ নেই। নির্বিঘ্নে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে মুখুজ্জেদের বড় বাড়ির হল ঘরে ঢালা বিছানা পেতে শুইয়ে দেওয়া হলো। গোধূলি লগ্নে বিয়ে, রাত 11টার ভেতর বিয়ে থাওয়া। তা বিয়ে থাওয়া শেষ হলো। একতলার কোণের ঘরে মেয়েরা বাসর জাগবার আয়োজন করছিল। রাত 1:30-2টো অব্দি বাসর ঘর থেকে হাসি আর গানের শব্দ পাচ্ছিলাম। আস্তে আস্তে বাসরের কোলাহল থেমে গেল। ছেলে মানুষের আর কত রাত্রি জাগবে, শরীর খাটাখাটনি করে ক্লান্ত। আমিও কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম ভাঙলো শেষ রাত্রিরে বাবার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বাবা পাশে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন। ওই ওঠ 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 রে, ওঠ, উঠে দেখ কি হলো। ব্যস্ত হয়ে উঠে বসলাম। কি কি হয়েছে বাবা? বাবা পাংশু মুখে বললেন, বিরাজ আবার ওই রকম করছে। সে কি, এমন তো হওয়ার কথা নয়। কি জানি, তুই তো কবচ করে দেওয়ার পর কখনো হয়নি। বাসরেও তো সবাই মিলে আমোদ আহ্লাদ করছিল। তারপর বুঝি একটু ঘুমিয়েও পড়েছিল। এই একটু আগে চিৎকার করে জেগে উঠেছে। জামাই খুব ভয় পেয়ে গিয়েছে। তুই একবার একটু চল। ততক্ষণ আমি একটা সোদা সোদা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পেতে শুরু করেছি। এইবার এসে অব্দি এই গন্ধটা আগে পাইনি। বিছানা ছেড়ে দাঁড়িয়ে উঠে বললাম, আমার সঙ্গে এসো তো। সিঁড়ি দিয়ে নিচে নেমে সোজা এগিয়ে যাচ্ছি দেখে বাবা বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস? বিরাজ তো নিচে বাসর ঘরে। বললাম, এসোই না। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামলাম। দরজা খোলা, সবাই নিচে গিয়েছে বিরাজকে সামলাতে। ঘরে ঢুকে বাতিটা উস্কে দিয়ে দেরাজগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন, তোর কি মাথাটা খারাপ হলো নাকি? এখানে কি করছিস? উপর থেকে 3 নম্বর দেরাজে ছিল জিনিসটা। আমার ধারণায় ঠিক। বাবার বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজকে দেওয়া আমার কবচখানা। এ কি, এটা এখানে এলো কি করে? সেটা অবশ্য আমিও পরিষ্কার জানতাম না। তবে বিরাজ যে কবচটা খুলে রেখেছে এবং তার ফলে এই বিপত্তিটা, তা বুঝেছিলাম। আর খুলে রাখতে হলে সবচেয়ে নিরাপদ জায়গা নিজের ঘরের দেরাজ। বোধহয় হাতে এত বড় একটা কবচ থাকলে স্বামী অবাক হতে পারে বা শ্বশুর বাড়ির লোকজন নানান সন্দেহ করতে পারে। এই ভয়ে বিয়েতে বসবার আগে বিরাজ ওটা খুলে রেখে গিয়েছিল। 8-10 মাস নিরুপদ্রবে কাটিয়ে সে ভেবেছিল কাকিমা হয়তো আর দেখা দেবেন না। লজ্জা করা অসঙ্গত নয়, কারণ কবচটা চৌকা তক্তের মতো, বেশ বড়। অত বড় জিনিসটা কারো না কারো চোখে তো পড়তই। বাবার হাতে কবচটা দিয়ে বললাম, যাও আড়ালে ডেকে পড়িয়ে দাও। জামাই সামনে করবার দরকার নেই। জামাই ছেলে মানুষ, তাকে বুঝিয়ে দেওয়া কঠিন হলো না।
বিরাজকে সাবধান করে দেওয়া হলো আর কখনো যেন সে কবজ না খুলে রাখে। বিকেলে মেয়ে বিদায়ের সময় এলো। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। বাইরে খোদা বাক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। রওনা দেওয়ার সব আয়োজন সমাপ্ত। জিনিসপত্র যা সঙ্গে যাবে তা বেঁধে তুলে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বর বউয়ের জামা কাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্যাঙ্কে। সেটা বিরাজের ঘরে রয়েছে। যাবার সময় সে নিয়ে যাবে। মেয়ে জামাই বিদায় হওয়ার সময় তো বাড়ির মেয়েরা কান্নাকাটি তো করলেনই, এমনকি বাবা আর মেজ কাকা অব্দি দেখলাম বারান্দায় এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছেন। ছোট কাকাকে তো খুঁজেই পাওয়া গেল না। আশীর্বাদ করেই তিনি কোথায় গিয়ে লুকিয়ে বসে রয়েছেন। আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো ছোট কাকিমার ঘরে। সেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে নিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া যাবে। ঘরে ঢোকবার মুখে চৌকাঠের কাছে থমকে দাঁড়ালেন মা। এ কি, এগুলো এমন করলো কে? ঘরের সামনে চৌকাঠের বাইরে কে যেন বিরাজের লাল ট্রাঙ্কটা টেনে বার করে ভেতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। মুখে মাখবার নতুন পাউডারের কৌটোটা ঢাকনা খোলা, তার থেকে মুঠো মুঠো পাউডার চারিদিকে ছড়িয়ে কেউ খেলা করেছে যেন। মা তাড়াতাড়ি ট্যাঙ্কের ভেতরে হাতড়ে দেখলেন, না, জামাইয়ের শালের নিচের গয়নার বাক্স ঠিকই আছে। তাহলে এর মানে কি? চোর হলে গয়নার বাক্সই তার লক্ষ্য হবে। কোন শিশুর দুষ্টুমি বলে মনে করা যেত, কিন্তু তত ছোট শিশু বাড়িতে তো কেউ নেই। মার ছোট কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাক্সে ভরে দিয়ে ট্যাঙ্কটা ভালো করে বন্ধ করতেই যারা কাছাকাছি দাঁড়িয়ে ছিল তারা অস্ফুট বিস্ময় সূচক শব্দ করে উঠল। ট্রাঙ্কের লাল রঙের ডালার উপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটি শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়েছে। কিন্তু এত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়িতে। ছাপগুলো খুবই ছোট, খুবই ছোট ছোট হাতের, প্রায় সদ্যজাত শিশুর মতো। এত ছোট বাচ্চা কি নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যময় রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না। এর কিছুদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশের শ্মশানে, মশানে, সিদ্ধ পিঠে। প্রকৃত সাধকের দেখা পাবার পিপাসা মনের মধ্যে উদগ্র হয়ে উঠেছিল তখন। সারাদিন পথ হাঁটি, সন্ধ্যাবেলা কোনো মন্দিরে কি বাঁধানো গাছের তলায় রাত্রে আশ্রয় নি। রান্না করে খেতাম না কখনো। হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়ে মুড়ি কিনে নিতাম। কখনো বা পূর্ণ লোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা খুব ভালো কেটেছে জানো। এখন এই বদ্ধতার ভেতরে বসে মনে করলে রোমাঞ্চ হয়। কেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়ানো, মাথার উপর খোলা আকাশ, পথেরও কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় এই সাধনার জন্য নয়, বোধহয় এই পথের নেশাতেই ঘর ছাড়া হয়ে পড়তাম। এইভাবে ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট্ট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কিনবার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞেস করলাম, এটা কোন গ্রাম হে? মুদি বলল, ছোটা রামপুর বাবুজি। আমি চমকে উঠলাম। কি বললে? ছোটা রামপুর? জি,
কেন বাবু? দা কি শোনা, মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরি ছিল রাঙ্গা কাকিমার বাপের বাড়ি। এখানে কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসি মাখা মুখ, কোদাল হাতে রাঙ্গা কাকা বাগানের জমি কোপাচ্ছেন, কাকিমার মৃত্যুতে রাঙ্গা কাকার সেই কান্না, চোখের সামনে ভেসে উঠল সেসব দৃশ্য। ছোটা রামপুরের প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ভীমা নদী। বিশেষ চওড়া নয়, স্রোতও কম, কিন্তু নদীর দুপারে অনেক দূর অবধি বস্তি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারে রামপুরের শ্মশান, উঁচু নিচু লাল মাটির প্রান্তরের মধ্যে কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য তৈরি একটা চালা ঘর দাঁড়িয়ে আছে। আমি যখন পৌঁছালাম তখন দিনের আলো নিভে এসেছে বটে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী। কাছেই রাত্রির জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে। শ্মশানে কাটানোর আমার অভ্যেস আছে, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে চিড়ে গুড় দিয়ে রাত্রিরের খাওয়া সেরে নদীতে নেমে জল খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমিত্রের উপর পড়ে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। আহা, কি সুন্দর দৃশ্য! নদীর ধারে সাদা বালি চিকচিক করছে চাঁদের আলোয়। এমন দৃশ্য তোমরা দেখোনি হে। শহর বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা বা অমাবস্যা টেরও পাও না। শহরে জীবনে এসব নেই। তো সেদিন শরীর খুব ক্লান্ত ছিল, ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। সামনে চালাঘরটা যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমাই কেন বলতো? এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগুলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছাচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা, কেবল একদিকে কতগুলো খড়ের আঁটি পড়ে আছে। তা ভালোই হলো, আমি খড়ের আঁটিগুলো বিছিয়ে একটু গদি মতো করে চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়ল লোকটাকে। এতক্ষণ বুঝতেই পারিনি ঘরে আরেকজন মানুষ আছে। কখন থেকে বসে আছে লোকটা, খালি গা, আধ ময়লা ধুতি পরনে, লম্বা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল। হঠাৎ আলো জ্বলায় মুখের সামনে হাত দিয়ে আড়াল করে আছে যেন। পোড়া কাঠের টুকরোটা ফেলে দিলাম। বিড়ি ধরে গিয়েছিল। গোটা দুই টান দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে? এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা যায় না। সে সেখানে বসে আছে, আন্দাজে সেদিকে তাকিয়ে প্রশ্নটা করলাম। প্রথমে খানিকক্ষণ চুপচাপ, তারপর কেমন যেন ভাঙ্গা খসখসে গলায় উত্তর এলো, আমি এই শ্মশানেই থাকি, মরা পড়াতে সাহায্য করি। মরা পড়াতে সাহায্য করা যাদের জীবিকা, এমন এক শ্রেণীর লোক প্রায় সব শ্মশানেই থাকে। আমি আন্দাজ করে নিলাম এই তাদেরই একজন। জিজ্ঞাসা করলাম, থাকো মানে কি? কি করো? মরা পড়াও? না। তাহলে? শুধু থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই। নিজের অভিজ্ঞতা থেকে জানি এ ধরনের লোকেরা কথা কম বলে আর নিজেদের সম্বন্ধে কিছুই বলতে চায় না। কাজে প্রসঙ্গ বদলে বললাম, বিড়ি খাবে? না। ভালো মজা। আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহুরে পালিশ করা মানুষের চাইতে এইসব হাটে মাঠে ঘুরে বেড়ানোর চরিত্রদের বেশি ভালো লাগে। তাই তো দেখছি বাক্য বয়ে একেবারে অনিচ্ছুক।
লোকটার গলায় বা এমন ভাঙা ভাঙা কেন? ঠান্ডা লেগেছে নাকি? চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গে কথা চালানো যায়। তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা জিজ্ঞাসা করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন আছো এখানে? অনেকদিন। অদ্ভুত কিছু দেখনি বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে? এইবার লোকটার অনেক চুপ কষ্টে প্রথম প্রাণের স্পর্শ লাগলো। সে বলল, কেন কেন দেখব না? এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিনও ভুলতে পারবো না। একটু বিস্মিত হয়ে বললাম, কি ঘটনা? কিছুক্ষণ স্তব্ধতা, তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সেই মানুষটির গলা ভেসে এলো। অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাহ করতে নিয়ে এসেছিল। অল্প বয়সের বউ, লাল পাড় শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল নদীর ওই পারে, হয়তো ওইখানে যেখানে রাঙা মাটি টিভি মতো উঁচু হয়ে আছে না, দেখতে পাচ্ছ? বাইরে তো চাঁদের আলো, ওই ঠিক ওইখানে লোকটা বসে কাঁদছিল একা। বউকে খুব ভালোবাসতো কিনা। আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম। এই ঘটনা যেন বড্ড চেনা চেনা লাগছে। তাহলে গিয়ে লোকটা রাঙা কাকিমার দেহ কার্যের সাক্ষী? কদিনের জন্য এসেছিল তারা, কাজ শেষ করে ফিরে যাওয়ার কথা ছিল। বউয়ের আর ফেরা হলো না। আকাশে সেদিন মেঘ ঘনিয়ে আসছিল, পাছে বৃষ্টি এসে পড়ে। এই ভয়ে ডোমেরা বাঁশ দিয়ে চিতা খুঁচিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ সারবার জন্য। এই গ্রামে বউটির জন্ম হয়েছিল আর এখানেই মরল। আমার আর কোনো সন্দেহ রইল না, রাঙ্গা কাকিমার শেষ কাজের কথাই বলছে লোকটা। আশ্চর্য যোগাযোগ তো! আমি আর জীবনে প্রথম এখানে এলাম, তাও না জেনে, আর এসেই লোকটার সঙ্গে আলাপ। বললাম, খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরেই। বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা। লোকটার শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি না। মানুষ এমনও চুপ করে বসে থাকতে পারে? কিছুক্ষণ পর লোকটা বলল, মনে রাখবার কারণ আছে, বউটার পেটে বাচ্চা ছিল। আমি চমকে উঠলাম। কি বলছো তুমি? এ কথা কেউ জানতো না? না, বউটা ভেবেছিল আর কিছুদিন বাদে স্বামীকে বলবে, তার আর সময় পায়নি। বাঁশ দিয়ে খোঁচাবার সময় ডোমেরা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে, পেটে সন্তান থাকলে তাকে আলাদা দাহ করতে হয়। জানো তো, নইলে দুজনের মধ্যে কারোই মুক্তি হয় না। আহা, বউটার বড় শখ ছিল একটা সন্তানের। সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্তি না হওয়ার কি যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝে নিজের যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়ে বলতে। এতক্ষণে মেরুদণ্ড টান করে শুনছিলাম, এবার লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, সে কি? তুমি বিরাজের নাম জানলে কি করে? কে তুমি? কোনো উত্তর নেই। ঘরে স্তব্ধতা। দেশলাই জ্বালালাম, কেউ কোথাও নেই। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটে আছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরুলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাকালাম, শূন্য, কিছুই দেখতে পেলাম না। শূন্য লাল মাটির প্রান্তরে চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে।
জনপ্রাণী নেই কোথাও। কোথায় গেল সে? ঠিক সেই সময় এক ঝলকে বাতাসে ভেসে এলো একটা সোদা গুমো ভাবসা গন্ধ, যেন অচেনা বক্তার পরিচয় প্রকট করে দিয়ে গেল। ভেবে দেখলাম সব ঘটনাই এক সূত্রে গাঁথা বটে। রাগা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্যাঙ্কের উপরে ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে ডল পুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, তাই দেখতে পেত, কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে অনেক আগেই গোলযোগ মিটে যেত। রাত্রি ক্রমে গভীর হতে লাগলো। সেদিন একা বসে রইলাম বেহিমা নদীর পাড়ে, মাথায় আকাশ পাতাল ভাবতে লাগলাম। পরের দিন সেখান থেকে রওনা হয়ে সোজাই গয়া এসে রাঙ্গা কাকিমা এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করি। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই সঙ্গে কি আরো একজনের পিণ্ড দেওয়া যাবে? একসঙ্গে করে দিতে পারবেন? পুরোহিত বললেন, কেন পারবো না, কিছু মূল্য ধরে দেবেন। এখন কার নামে হবে, কি গোত্র? আমি রাঙ্গা কাকার নামটা বললাম।